শুনলেই চলে যাচ্ছে। এভাবেই রাখেন স্যার, স্লাইড শো করলেই চলে যাচ্ছে। আচ্ছা, কারণটা বুঝলাম না। এনিওয়ে, যেহেতু প্রবলেম হচ্ছে আমরা এভাবেই আপাতত রাখি। ইন্ড অ্যাঙ্কোর্ড অ্যান্ড নন ইন্ড অ্যাঙ্কোর্ড যেটা, ইন্ড অ্যাঙ্কোর্ডের ক্ষেত্রে সাধারণত যে ধরনের প্রিস্টিসিং স্টিলে প্রিস্টিস কংক্রিটের ক্ষেত্রে দুই প্রান্তে অ্যাঙ্কোরেজ করা থাকে, তখন সেটাকে বলা হয় ইন্ড অ্যাঙ্কোর্ড। আর যদি দুই প্রান্তে অ্যাঙ্কোরেজ করা না থাকে তখন সেটাকে বলা হয় নন ইন্ড অ্যাঙ্কোর্ড। যেমন আমরা এই ফিগারটা যদি দেখি, দেখো এই যে এখানে এই যে প্রিস্টিসিং স্টিলটা ব্যবহার করা হয়েছে, এই প্রিস্টিসিং স্টিলটা একটা অ্যাঙ্করেজের মাধ্যমে আটকানো আছে। তো যেহেতু এটা অ্যাঙ্করেজের মাধ্যমে আটকানো আছে, এটা হচ্ছে ইন্ড অ্যাঙ্কর্ড। আর এই যে যে কিছু স্ল্যাব দেখা যাচ্ছে, যে স্ল্যাবগুলো কংক্রিটের সাথে প্রিস্টিসিং যে স্টিল, সেই স্টিলের একটা বন্ডিং অবস্থায় আছে এবং এটা শেষ প্রান্তে কোনো অ্যাঙ্করেজ নাই, তাই এটাকে বলা হচ্ছে নন ইন্ড অ্যাঙ্কর্ড। তো স্বাভাবিক অর্থে আমরা সহজে বলতে পারি যেটা প্রি টেনশনিং সেটা নন ইন্ড অ্যাঙ্কর্ড। কারণ প্রি টেনশনিং এর ক্ষেত্রে খেয়াল করো যে প্রি টেনশনিং এর ক্ষেত্রে সাধারণত কংক্রিট ঢালাই করার পূর্বেই রিইনফোর্সমেন্টটাকে টানা হয়, এরপরে কংক্রিটটাকে ঢালাই করা হয়। তাহলে যখন কংক্রিট ঢালাই করা হয় তখন কিন্তু স্টিলের সাথে কংক্রিট একটা বন্ডিং হয়ে যায়, ঠিক আছে? তো যেহেতু বন্ডিং হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে বন্ডেড, এবং যেহেতু বন্ডেড হয় এবং সেটার প্রান্তে কোনো অ্যাঙ্করেজ দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই সেটাকে বলা হয় নন ইন্ড অ্যাঙ্কর। তাই বলা হয় যে যেটা প্রি টেনশনিং সেটাই মূলত নন ইন্ড অ্যাঙ্কর এবং সেটাই মূলত বন্ডেড। তার মানে এভরি প্রি টেনশনিং pre-stressed concrete is one kind of non-ind anchored and bonded. আর যদি পোস্ট টেনশনিং হয়, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে সাধারণত ইন্ড অ্যাঙ্কর্ড, মানে যেহেতু ঢালাইটা যখন হয়, ঢালাই করার সময় এর ভিতরে একটা ডাক্ট রাখা হয় এবং ওই ডাক্টের মধ্য দিয়ে পরবর্তীতে স্টিল প্রবেশ করানো হয়। তার মানে এটা দুই প্রান্তে একটা অ্যাঙ্করেজ করে আটকে দিতে হবে। কেন? কারণ যেহেতু ডাক্টের মধ্য দিয়ে স্টিল প্রবেশ করানো হচ্ছে, তাই কংক্রিটের সাথে এটার ভিতরে কোনো বন্ডিং থাকে না, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় এটা কি থাকে? আনবন্ডেড অবস্থায় থাকে এবং এটার দুই প্রান্তে আটকে দেওয়া হয়। এরপরে ওই যে গ্রাউটিং নামে যে একটা টপিক আলোচনা করেছিলাম, সেই গ্রাউটিং দিয়ে যখন ভয়েড গুলোকে ফিল আপ করে দেওয়া হয় তখন মূলত সেটাকে বলা হবে বন্ডেড। তো আমি যদি বলি, বেসিক্যালি প্রথমটা হবে হচ্ছে আনবন্ডেড আর পরেরটা হবে হচ্ছে বন্ডেড। প্রাথমিক অবস্থায় সেটা আনবন্ডেড অবস্থায় থাকে এবং পরবর্তীতে সেটাকে গ্রাউটিং এর মাধ্যমে বন্ডেড করে দেওয়া হয়। এছাড়া আরো একটা পদ্ধতি আছে, ক্লাসিফিকেশন আছে, যেটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রি-স্ট্রেস। লিনিয়ার প্রি-স্ট্রেস মানে হচ্ছে যদি স্ট্রাকচারটা লিনিয়ার টাইপের হয়, অর্থাৎ একদম গোলাকার না হয়ে রৈখিক আকার হয়, সেখানে কিছুটা কার্ভ আকৃতির হতে পারে। যেমন আমরা ফ্লাইওভারের ক্ষেত্রে দেখে থাকি, যে কিছুক্ষণ আগে যে একটা ফ্লাইওভারের চিত্র দেখেছিলাম, এই যেখানে এই ফ্লাইওভার গুলো কিন্তু স্ট্রেট না, হ্যাঁ, একটা কার্ভের মতো আছে। তো স্ট্রেট না হলেও এই এগুলোর ভিতর যে প্রিস্টিসিং সিস্টেমটা অ্যাপ্লাই করা আছে এটাকে মূলত লিনিয়ার বলা হয়। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক আকারে, সরল রৈখিক হইতে হবে সেটা নট নেসেসারি। সহজ কথা হচ্ছে মানে সার্কুলার টাইপের যেটা না, সেটাকে মূলত বলা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? তো এই লিনিয়ার যে স্ট্রাকচার গুলো আছে, এটা গার্ডার হতে পারে, স্ল্যাব হতে পারে। সাধারণত এই জাতীয় স্ট্রাকচার গুলোতে যে প্রিস্টেসিংটা করা হয় এগুলো সবসময় লিনিয়ারই হয়ে থাকে, বাট লিনিয়ারের মধ্যে এটা আবার স্ট্রেট হতে পারে, কিছুটা কার্ভ আকৃতি হতে পারে। যেমন দেখো এই যে সেকশনটা, এই সেকশনের ভিতর দিয়ে একটা, এই যে উপরের যে অংশটা আছে, উপরের যে টেন্ডনটা একটা গাঢ় কালারের মাধ্যমে দেখানো আছে, এটা হচ্ছে কেবলের মতো ঝুলে আছে। আর নিচে যেটা আছে, নিচের এগুলো স্ট্রেট চলে গিয়েছে। তার মানে এটা স্ট্রেটও যেতে পারে, কার্ভ আকৃতিরও হতে পারে, আবার স্ট্রাকচারটা নিজেও কার্ভ আকৃতির হতে পারে। সকল সিস্টেমটাই মূলত লিনিয়ারের মধ্যে পড়বে। কিন্তু সার্কুলার যেটা, সার্কুলারের ক্ষেত্রে স্ট্রাকচারটা ইটসেলফ সার্কুলার হতে হবে। যেমন একটা বড় একটা পানির ট্যাঙ্ক, বা কি বলে বড় ধরনের কোনো চিমনি বা কোনো পারমাণবিক চুল্লি যেগুলো আছে, এই স্ট্রাকচারটা ইটসেলফ যদি সার্কুলার হয় তখন সেটাকে মূলত বলা হবে সার্কুলার প্রি-স্ট্রেস।
এছাড়া আরো দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রি স্ট্রেসিং আর কেমিক্যাল প্রি স্ট্রেসিং। কেমিক্যাল প্রি স্ট্রেসিংটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রি স্ট্রেসিং হচ্ছে আমরা নরমালি মূলত জানি যে মেটালের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন সেটা উত্তপ্ত হয়, আর উত্তপ্ত হলে সেটা প্রসারিত হবে। তো প্রি স্ট্রেসিং প্রি স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে এই কংক্রিটের গায়ে স্ট্রেসটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু স্টিলটাকে প্রসারিত করাতে হয়। তো এই প্রসারণের জন্য যদি ইলেকট্রিসিটি ব্যবহার কাজে লাগানো হয় তখনই মূলত এটাকে বলা হবে ইলেকট্রিক্যাল প্রি স্ট্রেসিং। দেখো এখানে বলা আছে, ইন দিস মেথড রিইনফোর্সিং বারস ইজ কোটেড উইথ থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল সাচ অ্যাজ সালফার অর লো মেল্টিং অ্যালয়। অর্থাৎ এটাকে প্রথমত একটা কোটিং দেওয়া হয় এটার গায়ে, অ্যান্ড বুরিড ইন দ্য কংক্রিট, এবং কংক্রিটের মধ্যে সেটাকে ঢালা হয় অর্থাৎ ঢালাই করা হয়। আফটার দ্য কংক্রিট ইজ সেট, কংক্রিটটা যখনই শক্ত হয়ে যায়, ইলেকট্রিক কারেন্ট অফ লো ভোল্টেজ বাট হাই অ্যাম্পিয়ারেজ, অর্থাৎ ভোল্টেজের পরিমাণটা কম হবে কিন্তু অ্যাম্পিয়ার অনেক বেশি হবে। এইভাবে যখন সেটার মধ্য দিয়ে লোড প্রয়োগ করানো হবে তখন এটা এটা প্রসারিত হবে। তো এই প্রসারণটার ফলে স্টিলটার প্রাথমিক যে দৈর্ঘ্য সেই প্রাথমিক দৈর্ঘ্যের তুলনায় পরবর্তীতে তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো এরপরে যখন এটাকে ঠান্ডা করা হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিক কারেন্টটা যখন ইলেকট্রিসিটি যখন প্রবাহ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু হিট আস্তে আস্তে কমে যাবে। যখনই এটা হিট কমে যাবে তখন কি হবে, স্টিলটা সংকুচিত হতে চাইবে কিন্তু কংক্রিট সেটাকে বাধা দেবে, যার ফলে এইটার মাঝে একটা প্রি স্ট্রেসিং স্ট্রেস ডেভেলপ করবে। তো যেহেতু এখানে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়েছে তাই এটাকে মূলত বলা হয় ইলেকট্রিক্যাল প্রি স্ট্রেসিং। আর যদি এই যে স্টিলটা ব্যবহার করা হয়, এই স্টিলটা প্রসারণের জন্য যদি কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, সেই কেমিক্যালের ফলে সাধারণত প্রি স্ট্রেসিং স্টিলটা প্রসারিত হবে এবং পরবর্তীতে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে। তো তখন সেই পদ্ধতিটাকে মূলত বলা হয় কেমিক্যাল প্রি স্ট্রেসিং। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে প্রিকাস্ট, কাস্ট ইন সিটু এন্ড কম্পোজিট। অর্থাৎ প্রিকাস্ট মানে কি আমরা সবাই জানি, পূর্বে ঢালাই করা হয়। অর্থাৎ যে প্রি স্ট্রেস কংক্রিটটা কার্যক্ষেত্রে ব্যবহার হওয়ার পূর্বেই ঢালাই করা হয়ে থাকে সেটাকে বলা হয় প্রিকাস্ট। আর যে প্রি স্ট্রেস কংক্রিট যেখানে ব্যবহার করা হবে সেখানেই ঢালাই করা হয় সেটাকে বলা হয় কাস্ট ইন সিটু। আর এই দুইটা পদ্ধতির যদি কম্বিনেশন থাকে তখন সেটাকে বলা হয় কম্পোজিট। যেমন তোমরা ঢাকার রোডগুলোতে আসা যাওয়ার সময় দেখেছো যে গার্ডার গুলো কিন্তু প্রথমত যে পজিশন গুলো আছে সেই পজিশনে গুলোই কিন্তু ঢালাই করা হয়ে থাকে, কারণ 50 ফিট 60 ফিট দৈর্ঘ্যের একটা গার্ডার এটা তো আসলে উঁচু করা সম্ভব হয় না। তো এগুলো কি করা হয়, এগুলো হচ্ছে প্রথমে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং অনুযায়ী সেগুলোকে সেট করে এরপর ঢালাই করা হয়, সেগুলোকে বলা হয় কাস্ট ইন সিটু। এবং এই গার্ডার গুলোর উপরে যে স্ল্যাবের প্যানেল গুলো আছে প্যানেল গুলো কিন্তু আর পূর্বে ঢালাই করা থাকে এবং সেগুলো পরবর্তীতে এসে জোড়া দেওয়া হয়, এটার সাথে লাগিয়ে দেওয়া হয়, এটাকে বলে প্রিকাস্ট। তো ফুল একটা স্ট্রাকচারে যেহেতু প্রিকাস্ট একটা স্ল্যাব একটা অংশ সেটা প্রিকাস্ট হচ্ছে, আবার একটা অংশ গার্ডার সেটা কাস্ট ইন সিটু হচ্ছে, তখন এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কম্পোজিট। এছাড়াও আবার কিছু কিছু বক্স গার্ডার যেটা আছে, যেমন উত্তরাতে বা কিছু কিছু জায়গায় দেখেছিলাম যে বক্স গার্ডার ক্রেন দিয়ে উঁচু করে তারপরে গিয়ে পজিশনে বসাচ্ছে। তো এইগুলো সম্পূর্ণটাই হচ্ছে প্রিকাস্ট, অর্থাৎ তাকে ঢালাই করা হয়, এরপরে কোনো মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে সেটাকে তার নির্দিষ্ট পজিশনে সেট করতে হয়, এটাকে বলা হয় কাস্টিং প্রিকাস্ট। এরপর সেই প্রি স্ট্রেস কংক্রিটের যে কংক্রিটটা আছে সেই কংক্রিটের স্ট্রেংথ মূলত কত হতে হয়। কংক্রিটের সর্বোচ্চ গ্রেড সাধারণত 60 মেগাপ্যাসকেল বা এর চাইতে বেশিও হতে পারে, বাট মিনিমাম যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে 30 মেগাপ্যাসকেল হতে হবে, আর প্রি টেনশনের ক্ষেত্রে হচ্ছে 40 মেগাপ্যাসকেল হতে হবে। ঠিক আছে, প্রি স্ট্রেস কংক্রিটের কিছু জেনারেল প্রপার্টিজ আছে,
যেমন স্টিফনেস, স্টিপ, এগুলো মূলত কংক্রিট, রিইনফোর্স কংক্রিটের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিসের মতোই। তো এগুলো যেহেতু তোমাদের মোটামুটি জানা আছে, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে রিইনফোর্স কংক্রিটের মতোই প্রি-স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রেও স্টিফনেস থাকতে হবে, তার ক্রিপ রেজিস্ট্যান্স থাকতে হবে, সেটা অবশ্যই ডিউরেবল হতে হবে এবং এটাতে শ্রিঙ্কেজের পরিমাণটা কম হতে হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মূলত আজকের এই টপিকসের আলোচনা। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো বোঝার সুবিধার জন্য। 39 নম্বর স্লাইডে একটু যাবেন কাইন্ডলি। হ্যাঁ, আর এখানে প্রথমটা দেখা হচ্ছে পোস্ট টেনশনিং, এটা কি পোস্ট টেনশনিং হবে নাকি প্রি টেনশনিং হবে? না, এটা পোস্ট টেনশনিং। কারণ পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে মূলত ইন্ড অ্যাঙ্কর করা হয়ে থাকে, কিন্তু যেটা প্রি টেনশন সেখানে সাধারণত ইন্ড অ্যাঙ্কর করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার শেয়ার ওয়ালটা কি স্যার কি ওভারভিউ করা যাবে স্যার? কোনটা? শেয়ার ওয়াল যে চ্যাপ্টারটা ছিল স্যার। স্যার শেয়ার হলে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আগে এটা একটু শেষ করি, তারপরে অন্য কোনো টপিকে যদি কোনো কোশ্চেন থাকে। স্যার এটা বুঝছি স্যার, মোটামুটি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখন বলো যে তোমাদের অন্য কোনো টপিকসে কি বললা কোশ্চেন আছে, কি প্রবলেম আছে? স্যার আমরা যে শেয়ার ওয়ারে হুম, লোড কম্বিনেশন করে, হুম। স্যার আমাদেরকে সেই পি ইউর মান কোনো ক্যালকুলেশন করা লাগে বা কোথাও কাজে লাগে নাকি এখান থেকে আমরা শুধু ফ্যাক্টরটা ক্যালকুলেট করি? মানে কোনটা কোনো কাজে লাগে কিনা? পি ইউ আমরা তো ম্যাক্সিমাম লোড তো স্যার মেজার করি প্রথমে, হুম, হুম, যে অনেকগুলো লোড কম্বিনেশন থাকলে আমরা যেটা ম্যাক্সিমাম আসে ওটা নেই। হুম, হুম। স্যার সেই ক্ষেত্রে আমার পি ইউর মান কোনো কাজে লাগে? হ্যাঁ, পিইউ কাজে লাগে। খেয়াল করে দেখো যে তোমরা যখন কি বলে শেয়ার ক্যাপাসিটি যখন বের করো, সেই শেয়ার ক্যাপাসিটি বের করতে গেলে এনইউ, তারপরে হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি বের করতে গেলে একটা টার্ম আছে এনইউ। এনইউ মানে হচ্ছে ডিজাইন এক্সিয়াল লোড। তো এনইউ আর পিইউটা বেসিক্যালি একই টার্ম। তোমাদের যে 2 নম্বর স্টেপ যেটা ছিল, 2 নম্বর স্টেপে খেয়াল করে দেখো যে প্রথমত হচ্ছে কি বলে লোড বের করার পরে এনইউ একটা টার্ম ক্যালকুলেশন করা হয়েছিল। এই এনইউটাই মূলত হচ্ছে পিইউ, মানে আলটিমেট লোড বা স্যার আলটিমেট। আমাদের এখানে এনইউ তো ছিল ডিজাইন লোড। ওই পিইউটাই ডিজাইন লোড। পিইউ আর এনইউ বেসিক্যালি একই টার্ম। স্যার তাহলে কি এনইউতে আমার আর্থকোয়েক লোড, ওয়েন লোড, তারপর ডেড লোড সব আসবে? না, ওইটা হচ্ছে তুমি যখন এক্সিয়াল লোড নিবা, ঠিক আছে, এক্সিয়াল লোডের ক্ষেত্রে তোমার শুধু এক্সিয়াল অংশটুকুই আসবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, যেমন ধরো আর্থকোয়াক লোড আছে, ডেড লোড আছে, লাইভ লোড আছে, আর্থকোয়াক লোডের এক্সিয়াল কম্পোনেন্ট আছে, তখন সবই আসবে। কিন্তু আর্থকোয়াক লোড, উইন লোডের যদি কোনো এক্সিয়াল ভ্যালু না থাকে তখন এটা আসবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো লোডের ভ্যালু, ডেড লোডের ভ্যালু ধরো 100, লাইভ লোডের ভ্যালু ধরো 50 এবং আর্থকোয়াকের ভ্যালু ধরো 60, উইন্ডের ভ্যালু ধরো 40, অ্যাজ অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে লোডের ভ্যালু এবং সেখানকার কম্বিনেশনটা হচ্ছে ধরো 1.2 ডেড লোড, 1.6 1 লাইভ লোড আর ধরো 1 আর্থকোয়াক লোড। তাহলে ওই কম্বিনেশনে কি কি আছে? ডেড লোড আছে, আর্থকোয়াক আছে, লাইভ লোড আছে। তার মানে তিনটা লোডই এখানে ইউজ করতে হবে এবং সেই ক্ষেত্রে যে পিইউটা বের হবে বেসিক্যালি সেটাই হচ্ছে এনইউ। স্যার আমাদের যদি তিনটা লোড দেওয়া থাকে, আর্থকোয়াক, ডেড লোড, লাইভ লোড দেওয়া আছে, কিন্তু আমাকে ওয়েন লোড দেওয়া নাই, আর সেই ক্ষেত্রে কি ওয়েন লোডের মানটা 0 হবে? তখন জিরো হয়ে যাবে, রাইট? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের ফায়ারম্যান নিয়ে আর কি। যদি আমার
স্যার আমরা তো সি এর মান বের করে তারপর 0.375 ডি এর সাথে তুলনা করি। হুম হুম যদি সি এর মানটা কম আসে তাহলে আমরা ফাই সমান 0.9 ইউজ করতে পারি। হুম হুম। কিন্তু স্যার যদি বেশি আসে, আপনি বলছিলেন যে আমরা একটা গ্রাফ থেকে অর্থাৎ পাই ইজ ইকুয়াল টু 0.483 প্লাস 83.3 এপসাইলন নট টি ইউজ করতে। হ্যাঁ, স্যার আমরা এখানে এপসাইলন নট টি এর কোন মান বসাবো? এপসিলন অফ টি হবে 0.005 ম্যাক্সিমাম স্ট্রেইন। স্যার তাহলে তো আমরা এখানে যদি এপসাইলন নট টি 0.005 বসাই, তাহলে তো আমরা ওই গ্রাফ অনুযায়ী এটা পায়ের মান 0.9 বসাতে পারি। আমাদের আচ্ছা রেঞ্জ ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, যেমন ধরো 0.005 বসালে ফায়ার ভ্যালুটা দেখবে ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি 0.9 আসবে। কিন্তু এই এপসিলন টি অর্থাৎ কি বলে টেনশনের স্ট্রেন বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, দেখো ওই ফর্মুলা দিয়ে স্ট্রেনটা বের করে দিতে হবে। ছোট ছোট একটা ফর্মুলা আছে, দেখবা ওই আরসিসি বইয়ের ভিতরেই আছে। স্যার কালকে তো অনেক বুঝলাম এপসাইলন নট টি এর ফর্মুলা আসলে বের করতে পারলাম না। ওই যে আমি বলি, তোমরা যে গ্রাফটা ওই ইকুয়েশনটা যে যেখান থেকে পেয়েছো, যে পেজ থেকে, ওই যে ফায়ার যে ইকুয়েশনের কথাটা বললা না, জি স্যার। ফায়ার যে ইকুয়েশনটার কথা বলেছো, ওই ইকুয়েশনের পেজেই দেখবা যে এপসিলন টি বের করার ইকুয়েশনটা দেওয়া আছে। ওই পেজে বা তার আগের বা পরের পেজ হবে, মানে মোটামুটি কাছাকাছি হবে। তবে হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে শিয়ার ওয়ালের ক্ষেত্রে সাধারণত মানে কি বলে স্ট্রেন কম হওয়ার সম্ভাবনা থাকে না, সবসময় বেশি হয়। কারণ যেহেতু এটা ডাইমেনশনটা অনেক বড়, যেমন স্ল্যাব বা বিমে ডাইমেনশনটা কম থাকে, সেই ক্ষেত্রে ফায়ার ভ্যালুটা মানে কি বলে সি এর যে ভ্যালুটা আছে এটা 0.375 ডি যে শর্তটা, এটা সাধারণত ছোট হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বড়ই হয়। সেই ক্ষেত্রে বলা যায় যে ফায়ার ভ্যালু 0.9 হবে। তবে হ্যাঁ, যদি সেকশন অনেক ছোট হয় তখন সেই ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট শেয়ার ওয়াল গুলো যেহেতু বড় থাকে, এইটার ক্ষেত্রে আসলে কমার সম্ভাবনা নাই বললেই চলে। স্যার এখানে আরেকটা কোশ্চেন ছিল, আমাদেরকে বলছিলেন যে এই ম্যাথের পার্ট বাই পার্ট অংশ আসবে, তো সেই ক্ষেত্রে কি আমাদের ডিটেইলিং কোনোভাবে আসতে পারে? সাপোজ আসতে পারে। মোমেন্ট ক্যাপাসিটি আসলো শুধু, তাহলে কি আমাদের ডিটেইলিং আসতে পারে এর মধ্যে? আসতে পারে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে আপনি বলতেছেন যে আমরা এখানে এনএওটা ইউজ করব যদি আমার ডেড লোড, লাইভ লোড আর উইং লোড দেওয়া থাকে টোটালটা, আর এক্সিএলটা ইউজ করবো শুধু ফ্যাক্টর ইনটু এক্সিএল লোড বা যেটা দেওয়া থাকবে। মানে তোমার হচ্ছে কোন কম্বিনেশনটা ইউজ করছো সেই কম্বিনেশন অনুযায়ী। যেমন বইতে যে কম্বিনেশনটা ধরে কাজ করেছে সেটাতে ছিল হচ্ছে 0.9 ইন্টু ডেড লোড প্লাস হচ্ছে 1.6 ইন্টু উইন্ড লোড। ঠিক আছে, তো উইন্ড লোডের ক্ষেত্রে কোনো এক্সিয়াল লোড ছিল না। তো এক্সিয়াল মানে ভার্টিক্যাল লোড যেটা, তাহলে উইন্ড লোডের ক্ষেত্রে যেহেতু কোনো এক্সিয়াল লোড নাই, তার মানে সেক্ষেত্রে ডব্লিউ এর ভ্যালুটা 0। আর ভার্টিক্যাল যে লোডটা ছিল সেই লোডটা দেওয়া ছিল কি ডেড লোড, যার কারণে শুধু ডেড লোডের ভ্যালুটা আসছে। কিন্তু ধরো তোমার কোনো কম্বিনেশনে যদি এরকম থাকে, যেমন আরো দু একটা কম্বিনেশন আছে, যেমন 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। ঠিক আছে, এই কম্বিনেশন যখন তুমি নিবা তখন কিন্তু আবার ডেড লোডের ফ্যাক্টর হয়ে যাবে 1.2, সেখানে আবার লাইভ লোড ধরতে হবে। ওই কম্বিনেশনে যদি উইন্ড এবং আর্থওয়ার্ক না থাকে তাহলে এটা ধরার দরকার নেই। আবার যদি কোনো কম্বিনেশনে ধরো ডেড লোড, লাইভ লোড আছে, উইন্ড আছে, তাহলে ডেড লোডও ধরতে হবে, লাইভ লোডও ধরতে হবে, উইন্ডও ধরতে হবে। যদি কোনো লোড না দেওয়া থাকে তখন সেটা জিরো হিসেবে কাউন্ট হবে। ওটা স্যার জিরো ধরলাম, কিন্তু স্যার এনইউর মানটা স্যার আপনি বললেন এটা আসলে কি আমার টোটালটা বসাবো, যে ডেড লোড, লাইভ হ্যাঁ লোড হ্যাঁ হ্যাঁ তার সাথে ফ্যাক্টর গুণ করে যেটা আসবে, হ্যাঁ হ্যাঁ, রাইট, সবগুলোই আর আছে। আমি ফ্যাক্টর এক্সিয়াল লোড ক্যালকুলেট করবো শুধু কি বলে উইন্ডারটা। না, মোমেন্টের ক্ষেত্রে হরিজন্টাল যেটা আছে, হরিজন্টালের ক্ষেত্রে তোমার উইন্ড আসুক বা আর্থকোয়াক আসুক সেটা, কিন্তু তুমি যখন এনইউ বের করবা, এনইউ মানে হচ্ছে ভার্টিক্যাল বা এক্সিয়াল লোড, সেটার সময় সবগুলোই আসবে। যদি কোনোটা না থাকে তখন সেটা জিরো হিসেবে কনসিডার হবে। সহজ কথা। তুমি কোন কম্বিনেশনটা নিয়ে হিসাব করবা সেটার উপর ডিপেন্ড করবে।
আমি যদি 1.2 ইন্টু ডেড লোড 1.6 ইন্টু লাইভ লোড প্লাস সামথিং 1 ইন্টু আর্থকোয়াক হিসাব করি, হুম। সেইখানে আমার দ্য ফ্যাক্টর এক্সিয়াল লোড এনইউ সেটা কত আসবে? তাহলে তোমার এই যে ফুল কম্বিনেশন অনুযায়ী ডেড লোড ধরবা, লাইভ লোড ধরবা, আর্থকোয়াক লোড ধরবা, ধরে তারপরে টোটাল ক্যালকুলেশন করার পরে যে লোডটা হবে সেটাই হবে এই ভ্যালু। যেটা আমরা সলিউশন করলাম সেখানে দ্য ফ্যাক্টর মুভমেন্ট এমইউ বেস থেকে করছি 1.6 ইনটু দ্য ভার্টিক্যাল লোড যেটা দেওয়া আছে সেটা, আর দ্য ফ্যাক্টর এক্সিয়াল লোড এনইউ ইজ ইকুয়াল টু 0.9 ইনটু ওয়েন্ড লোড করছে স্যার শুধু। আচ্ছা, ওইটার কম্বিনেশনটাই ছিল হচ্ছে 0.9 প্লাস 1.6 উইন্ড লোড, ওটা হচ্ছে ওই কম্বিনেশনে। জি এখন স্যার। খেয়াল করে দেখো ওই কম্বিনেশনের ডব্লিউর যে ভ্যালুটা মানে উইন্ড লোড, এটা কি কোনো এক্সিয়াল লোড দেওয়া ছিল উইন্ডের ফলে প্রশ্নে? না স্যার। লেটারাল লোড দেওয়া ছিল কিন্তু কোনো এক্সিয়াল স্যার। লোড দেওয়া ছিল না। যেহেতু এক্সিয়াল লোড দেওয়া নাই এই জন্য এখানে ডব্লিউর ভ্যালু 0 হয়ে গেছে। ডব্লিউর ভ্যালু যদি 0 হয় তার মানে কি 1.6 ইনটু 0 আলটিমেটলি 0, এটা বাদ। এর আগের অংশটুকু কি ছিল 0.9 ইনটু ডি, তার মানে শুধু ডেড লোডটা ওখানে হিসাব হয়েছে, ওখানে কিন্তু লাইভ লোডের হিসাব হয়নি। এখন তুমি প্রথমে আমাকে যে কম্বিনেশনটা বললা সেখানে ডেড লোড আছে, লাইভ লোড আছে, আর্থকোয়াক লোড আছে, ঠিক আছে? জি স্যার। এখন ধরো তোমার প্রশ্নে আর্থকোয়াক লোড এক্সিয়াল লোড দেওয়া নাই, শুধু লেটারাল লোড দেওয়া আছে, তাহলে এক্সিয়াল লোড যেহেতু আর্থকোয়াক নাই তার মানে সেটা 0 হবে। ডেড লোড এবং লাইভ লোড ওখানে যোগ হবে, শুধুমাত্র এই দুইটার হিসাবটা হবে। আর যদি আর্থকোয়াক যেমন যদি দেওয়া থাকতো তখন সেটা অ্যাড হতো। অ্যাজ অ্যান এক্সাম্পল যেমন ধরো বইয়ের ম্যাথে উইন্ড লোড দেওয়া ছিল না, কিন্তু উইন্ড লোড যদি দেওয়া থাকতো, যদি বলা থাকতো যে এই লোডটা হচ্ছে এক্সিয়াল লোডটা ডেড লোড আর এই এক্সিয়াল লোডটা উইন্ড লোড, তখন কিন্তু আবার উইন্ড লোডের যেটা আছে সেটার সাথে 1.6 গুণ হয়ে এই নিউ বের করতে হতো। তারপর স্যার আমরা যে আলফা বের করি, আলফা ইজ ইকুয়াল টু এনইউ ডিভাইডেড বাই এস এল ডাব্লিউ এফ সি প্রাইম, সেই এনইউ এর জায়গায় আমি টোটাল মানটা বসাই দিতাম। রাইট। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা যেহেতু এটা অ্যানালাইসিস করতেছি, যদি কোনো মান আমাদের লিমিটের মধ্যে না আসে তাহলে সেটা শুধু লিখবো যে নট এডিকুয়েট। যদি অ্যাডিকুয়েট না হয় জাস্ট ওটা লিখে দিলেই হবে। স্যার লাস্ট আরেকটা কোয়েশ্চেন, আমরা যখন শেয়ার স্ট্রেন্থ বের করতে যাই তখন তো এখানে ডেপথ অফ ক্রিটিক্যাল সেকশন বের করি, সি ইজ ইকুয়াল টু এল ডাব্লিউ বাই 2 অথবা সি ইজ ইকুয়াল টু এইচ ডাব্লিউ বাই 2। তাহলে এখানে দুইটার মধ্যে একটা ইউজ করলেই হবে নাকি? না, এই দুইটার ভিতরে যেটা লোয়েস্ট হবে সেটাই হবে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। ও আচ্ছা স্যার। আচ্ছা, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের স্টুডেন্ট আইডি গুলো চ্যাট বক্সে এখানে লিখে দাও, আমি এখান থেকে অ্যাটেন্ডেন্সটা কনসিডার করে নিব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এক্সাম রিলেটেড বা কোনো কিছু বুঝো নাই তাহলে প্রশ্ন কন্টিনিউ করতে পারো। শুধু লাস্ট 4 যে ডিজিট সেটা লিখলেই হবে। থিওরি কোশ্চেন কি স্যার একটাই থাকবে? একটা থাকতে একটা একাধিক থাকতে পারে, তবে একটা লেসন থেকে অন্য কোনো লেসন থেকে সাধারণত থিওরি আসার সম্ভাবনা নাই। আজকে যে লেসনটা আলোচনা করলাম এখান থেকে থিওরি থাকবে। ঠিক আছে, তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তোমরা লিভ দিতে পারো।